This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় আপনাদের সকলকে আবারও স্বাগত। রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। দেখুন, রাতারাতি মাথার উপর থেকে সরে যাবে ছাদ। 3 দিনের মধ্যেই ট্যাংরার হেলে পড়া বহুতল খালি করবার নির্দেশ দিয়েছে পুরসভা। কার গাফিলতি, কার দায়ে এভাবে ছাদহীন হচ্ছে 13টা পরিবার? গোড়ায় গলদ নাকি নজরদারির অভাব? প্রশ্নে পুরসভার ভূমিকা। যারা ক্ষতিগ্রস্ত এবং আতঙ্কিত তাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুজয়। সরাসরি একটু সুজয়ের কাছে যাব। যে সুজয়, প্রশ্ন তো উঠছে পুরসভার ভূমিকা নিয়ে। এই যে 13টা পরিবার কোথায় যাবে এখন? আমি সরাসরি এরকমই একটি পরিবারের সঙ্গে একটু কথা বলাবো। চরম অসহায় অবস্থায় রয়েছেন। গত রাত থেকে তাদের খাওয়া দাওয়া ঠিকমতো হয়নি। বাড়ির বিদ্যুতের সংযোগ কেটে দেওয়া হয়েছে, রান্না হয়নি। দেখতে পাচ্ছ যে আর হয়তো হাতে 48 ঘন্টা সময় দিদি ঘর খালি করতে বলা হয়েছে পুরসভার তরফ থেকে। কি করবেন? ঘর তো খালি করতে বলেছে, কিন্তু আমরা যাবো কোথায় আমরা কিন্তু বুঝতে পারছি না। 3 দিন টাইম দিয়েছে, ঘরের লাইন কেটে দিয়েছে, আমরা গ্যাস খুলে দিয়ে গেছে। আমার ছেলে এখন একটা মোবাইল যে চার্জ দেবে সেইটুখানি ক্ষমতা আমাদের নেই। এখন আমরা যাব কোথায়? আমরা যদি যাবার না জায়গা পাই, আমি মালপত্র গিয়ে রাখবো কোথায়? মাঠে রাখবো না রাস্তায় রাখবো? এবার সেটা আমাকে বলুন। আমি আপনার সঙ্গে একটু কথা বলবো। কবে কিনেছিলেন, কত টাকা, এবং আবার যদি এই ঘর ছাড়তে হয় তাহলে তো আবার নতুন করে টাকা দিতে হবে। আমার দিয়ে সানি বলো কবে ফ্ল্যাট কেনা হয়েছে? 1.5 বছর হয়েছে। 1.5 বছর খানাখানি হয়েছে। আর এই বিল্ডিং পাশে যে বিল্ডিংটা আছে ওটার থেকে এই বিল্ডিংটা হেরে পড়েছে। ওটার থেকে মানে পাশে যে বিল্ডিংটা আছে ওই বিল্ডিংয়ে ভিড় যেদিন থেকে হয়েছে তবে থেকে এটা আস্তে আস্তে এদিকে হচ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছিলেন যে হেলছে? বাইরে থেকে গেলে বোঝা যাচ্ছে, ভেতর থেকে বোঝা যাচ্ছে না। মাঠ থেকে দেখলে পুরোপুরি স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এখন যে আপনারা যত টাকায় কিনেছেন সেই টাকা তো আর ফেরত পাবেন না, আবার নতুন করে। কালকে মেয়র এসেছে, সন্দীপন সাহার কথা বলা হয়েছে কি সিভিল ইঞ্জিনিয়ার পাঠানো হবে, স্ট্রাকচার দেখা হবে। স্ট্রাকচার যদি সার্টিফিকেট দেয় তো মেয়র বলেছে আবার এখানে কারেন্ট চালানো হবে, দেওয়া হবে। তারপর ওই হিসাবেই বিল্ডিং আনফিট আছে না ফিট আছে ওটা সিভিল ইঞ্জিনিয়ার এসে খবর দেবে। 3 দিন তো সময়, হিসাব মতো 1 দিন চলে গেছে, আর 2 দিন। এরপরে কি? এখন আর কিছু ভাবিনি, যতক্ষণ না সিভিল ইঞ্জিনিয়ার আসছে স্ট্রাকচার সার্টিফিকেট দিচ্ছে আমরা এখন কিছু ভাবিনি তার অবধি। একজন অসুস্থ হয়ে পড়েছেন রীতিমতো। কাল রাত থেকে তো আপনাদের নাওয়া খাওয়া নিশ্চয়ই মাথায় উঠেছে। কিচ্ছু নেই, খাওয়া দাওয়া নেই আমার ঘরে। এই মাথায় হাত পড়েছে। যদি মরতে হয় আমরা এখানেই মরবো। আমি তো বিশেষ করে আমিই মরবো এখানটায়, কারণ আমি লোকের বাড়ি কাজ করে এই জায়গাটা এসেছি। ধার দানা অনেক আছে, তাতে এখনো শোধ করতে পারিনি। মানে সারা জীবনের কষ্টার্জিত টাকা দিয়ে এই একটা ফ্ল্যাট কেনা। মাথা একটা ছাদ করেছিলাম, এই একটা। তারপর যদি ছাদটা যদি এইভাবে চলে যায় তাহলে কী করবো? জীবনটাই শেষ। তার থেকে মরার থেকেই ভালো এটা। উপরে যেয়ে থাকি। মুখ্যমন্ত্রীর কাছে কোনো দাবি রাখতে চাইবেন? আমি দিদির কাছে একটুখানি বলতে চাইছি যে আমার ননদ যে বলছে বারবার গলায় দড়ি দেবো, গলায়, এটা যেন না হয়। এই জিনিসটা যেন করতে না হয়। সারা জীবনের ইনকাম এই জায়গায় এসছে, চারদিকে এখনও ধার দেনা পড়ে আছে। আমরা তো না জেনে কিনেছি, সেটা আমরাও এখন তো বুঝতে পারছি না। কিন্তু দিদি একটু আমাদের সাহায্য করুক। এই জায়গাটায় আমি খুব করুণভাবে দিদিকে আমি আবেদন করছি যে এই জিনিসটা যেন না হয়। আজকে কার বলবেন? প্রমোটার না পুরসভা না কাউন্সিলর? কার দোষ এটা হলো? কার দোষ তো আমি বলতে যাব না, কিন্তু আমি বলতে যাব মেন কথা, কাউন্সিলর যদি অর্ডার না দেয় প্রমোটার এটা করতে পারবে না। আর আমরা দেখেছি জায়গা ভালো, লিফট আছে, তাই আমরা কিনেছি। ঠিক আছে, আর এখানে প্রচুর বিল্ডিং, লোকের থেকে এখানে কথাবার্তা বলেই কিনেছি। আপনারা বলছেন যে পাশের যখন বহুতলটা তৈরি হচ্ছিল তখন এটা হেলতে শুরু করেছে? আমরা তো এটা দেখিনি, কোনো কারণে হয়তো 1-2 দিনে হয়তো আমরা খেয়াল করেছি। আমরা এটা ঘরের ভেতরে কী করে বুঝবো বলুন না? আসছি যাচ্ছি ঘরে, এই তো আপনি যে ঘরে আছেন আপনি বুঝতে পারছেন যে ঘরে লেগেছে? আপনি তো বুঝতে পারছেন না। বাইরে গেছেন তাই না বুঝতে পেরেছেন। এবার কি হবে আমরা জানি না। এই পরিস্থিতিতে থাকাটাও তো বিপজ্জনক বলে ভয়ের মনে হচ্ছে না? আমরা এখন কিছু করতে পারছি না। আমরা এখন আমার সেই চিন্তায়, মরলে এখানেই মরবো, ভেঙে পড়ুক, কী করব? অর্থাৎ সাধারণ মধ্যবিত্ত পরিবার সারা জীবনের কষ্টার্জিত টাকা দিয়ে নিজেদের মাথার উপরে একটা ছাদ, তার
আস্তানা তৈরি করেছিলেন, সেরকম একটি পরিবার বা এরকম 13টি পরিবার এখানে থাকে, কেউ কেউ ভাড়া থাকেন। তাদের এক রাতের মধ্যে তাদের মাথার উপর থেকে ছাদ চলে গেলে যতটা অসহায় হতো, এই পরিবারগুলো সেই অসহায় অবস্থায় রয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে তাদের আবেদন, তাদের মাথার উপরে ছাদের ব্যবস্থা করুক মুখ্যমন্ত্রী। একেবারে সুজয়, বুঝতে পারছি তাদের পরিস্থিতি। তুমি একেবারে সরাসরি টিভি9 বাংলার দর্শকদের দেখালে, অনেক ধন্যবাদ তোমায়। নজর রাখো তুমি। দেখুন, বাড়ি তৈরির আগে মাটি পরীক্ষা করা জরুরি। গোড়াতেই গলদ থাকছে, ঠিক এমনটাই মত নির্মাণ বিশেষজ্ঞদের। এখানে 3 তলার উপরে বাড়ি যে কোনো সময় হেলে যেতে পারে যদি শ্যালো ফাউন্ডেশনে থাকে। ফলে বাড়ির মাটি পরীক্ষা অত্যন্ত জরুরি বিষয়। সয়েল টেস্ট না করে এখানে বাড়ি করা উচিত নয়। পুরসভাকে অনেক বেশি সক্রিয় হতে হবে। বাড়ি যখন হেলছে, তাহলে সেই হেলে পড়া বাড়ি সেটাকে সোজা করতে যে প্রযুক্তির প্রয়োজন, সেই ধরনের প্রযুক্তির দক্ষতা সম্পন্ন নির্মাণকারী সংস্থা, মেরামতি সংস্থা, তাদেরকে এনলিস্ট করা হোক এবং কেবলমাত্র তাদের হাতেই যেন এই মেরামতির ভার থাকে। যে কোনো মানুষ, যে কোনো ধরনের সংস্থা, হাতুড়ে সংস্থার হাতে যেন না যায়, তাহলে বিপদ আরও বাড়বে। পুকুর বুঝিয়ে বাড়ি তৈরি করা হচ্ছে, স্কয়ার ফুট কাউন্সিলরের তৃণমূলের কটাক্ষ বিরোধী দলনেতা। 5000 পুকুর বুঝিয়েছে তৃণমূল কলকাতায়। মধ্যমগ্রাম থেকে হরিদেবপুর জোকা 5000 পুকুর বুঝিয়েছে এই 10-12 বছরে, এবং 60% বিল্ডিংয়ের কোনো প্ল্যান নেই। যদি বা প্ল্যান আছে 3 তলার, 5 তলা বিল্ডিং করেছে, এবং সব কাউন্সিলরের নাম হচ্ছে স্কয়ার ফুট কাউন্সিলর। আমি কয়েক মাস আগে বেহালার এক কাউন্সিলরের ভিডিও ছেড়েছিলাম। তিনি বলছেন ঘনশ্যাম তো 150 টাকা স্কয়ার ফিট নেয়, আমি অত নেব না, আমি 50 টাকা স্কয়ার ফিট নেব। ঠিক একইভাবে কাউন্সিলরকে কটাক্ষ করেছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। তৃণমূলের কাউন্সিলরকে এবং থানাকে পয়সা না দিয়ে একটা ইট গাঁথার ক্ষমতা কোনো প্রমোটারের নেই পশ্চিমবাংলায়। কোনো প্রমোটারের বাবার ক্ষমতা নেই একটা ইট গাঁথবে তৃণমূলের কাউন্সিলরকে এবং থানাকে পয়সা না দিয়ে। রেট ঠিক করা আছে কত স্কোয়ার ফিট পিছু কত টাকা দিতে হবে। অতএব একটা ঘটনা ঘটে গেলে প্রমোটারকে গালাগাল দিয়ে লাভ আছে? এই যে তৃণমূলের কাউন্সিলর অত হুমকি দিয়ে এখন অবধি বাগুইহাটির কাউন্সিলর ধরা পড়লো না কেন? কেন এই কাউন্সিলর এবং থানা একসঙ্গে পয়সা খেয়েছে, কে কাকে ধরবে এখন? অতএব এগুলো একটা বাচ্চা ছেলেও এগুলো জানে যে বাড়ি হেলে যেগুলো পড়ছে তৃণমূলের কাউন্সিলররা আগে থেকে পয়সা খেয়ে বসে আছে। সিপিএম নেতা শতরূপ ঘোষের বক্তব্য শুনলেন। দেখুন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে, অভিযুক্তদের শোকজ করা হয়েছে বললেন মেয়র ফিরহাদ হাকিম। পৌরসভা এবার থেকে বাঁশ নিয়ে দাঁড়িয়ে হেলা বাড়িকে সোজা করবে। পৌরসভার আইন হচ্ছে যখন কোনো বাড়ি প্ল্যান জমা হয় তখন এলবিএস বা ইঞ্জিনিয়ার তারা দায়িত্ব নেয় যে এই বাড়িটার রক্ষণাবেক্ষণ তারা, যারা এখানকার এনলিস্টেড ইঞ্জিনিয়ার, এবং তাদের ডাকা হয়েছে, তাদের শোকজ করা হয়েছে যে তোমার তত্ত্বাবধানে কি করে বাড়ি হেলে গেল। এটা আমরা অলরেডি, যেহেতু এখন হেলা বাড়ি নিয়ে এত ঝামেলা, এটা আমরা একটা ডিমোলিশিং অর্ডারও দিয়ে দিয়েছি। আর আগের বাড়িটা নিয়ে আমরা 2টো অফিসারকে, আমাদের ইঞ্জিনিয়ারকে শোকজ যে তারা দেখলো না কেন যে বাড়িটা হেলে রয়েছে। তারা সেই রিপোর্টটাই দিক যে আমরা জানতাম না, বা সেই সময় ওর ওই যে যেটা 15 দিন অন্তর অন্তর একটা রাস্তা দিয়ে রোস্টার, সেই রোস্টারে আমি সেদিন ছিল না, 15 দিনের মধ্যে ওখানে রোস্টার হয়নি, সেটা বলুক। রিপোর্টটা কি পেলেন ওই বিল্ডিংয়ের ক্ষেত্রে? পুরসভায় তো রিপোর্ট কালকে জমা পড়েছে। হ্যাঁ, রিপোর্ট জমা পড়েছে ওই বিল্ডিংয়ের ক্ষেত্রে, যে ওই যেটা আমি আগেও বলেছি টেকনিক্যাল ফল্টের কারণে হয়েছে। পরে খবরে নজর রাখবো। সাত সকালে ফের অ্যাকশনে ইডি। কলকাতা, হাওড়া, সল্টলেক, বাগুইহাটি সহ 6 জায়গায় হানা। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চলছে তল্লাশি। সফটওয়্যার পরিষেবার নামে ভুয়ো আন্তর্জাতিক কল সেন্টার খুলে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠছে। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সহ একাধিক দেশে ছড়িয়ে প্রতারণার এই জাল। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পাচার হয়েছে কোটি কোটি টাকা, অনুমান তদন্তকারীদের। ভুয়ো কল সেন্টারের
নাম করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, এবং সেই অভিযোগে ইডির তদন্তকারী আধিকারিকরা কলকাতা সহ হাওড়া, বাগুইহাটি মোট 6টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছেন। ইডির তদন্তকারী আধিকারিকদের কাছে বেশ কয়েক মাস আগে থেকেই এই খবর বা এই অভিযোগ আসছিল যে বিভিন্ন জায়গায় কল সেন্টারের নাম করে ভুয়োভাবে টাকা তোলা হচ্ছে। তারপরেই বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান শুরু করেন ইডির তদন্তকারী আধিকারিকরা। বিভিন্ন সংস্থার নাম করে যে টাকা পয়সা নেওয়া হয়েছে সেই সমস্ত আর্থিক লেনদেনের কাগজপত্র তারা খতিয়ে দেখছেন। এই যে লেনদেন করা হয়েছে বা ভুয়ো সংস্থার নাম করে, কল সেন্টারের নাম করে যে টাকা তোলার অভিযোগ করা হয়েছে, এর সাথে আর কারা কারা যুক্ত রয়েছে, এর পেছনে বড় কোনো চক্র রয়েছে কিনা, বা এই যে আর্থিক দুর্নীতি, এই আর্থিক দুর্নীতিতে কত টাকার লেনদেন হয়েছে, সব মিলিয়ে তদন্ত শুরু করেছেন ইডি তদন্তকারী আধিকারিকেরা। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সোমা দাস, ডোমজুর, হাওড়া। আর এবার নজর রাখবো স্যালাইন কাণ্ডের খবরে। ফের কলকাতা হাইকোর্টে মামলা করা হলেও কর্মরত ডাক্তারদের ফাঁসানোর চেষ্টা করছে সিআইডি, অভিযোগ মামলাকারীর। আর এদিকে স্যালাইন কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ ডিওয়াইএফআই এর। মেদিনীপুরের ডিএম অফিসের সামনে ধুমধুমার কাণ্ড। মেদিনীপুরের স্যালাইন কাণ্ডে আরও এক মামলা। সিআইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মামলা। রক্ষা কবচ চেয়ে আদালতে দ্বারস্থ। প্রসূতি মৃত্যুতে গাফিলতির অভিযোগে অভিযুক্ত চিকিৎসক পল্লবী বন্দ্যোপাধ্যায় নামে মেদিনীপুরের এক সিনিয়র রেসিডেন্ট ডাক্তারের অভিযোগ। সিআইডি তড়িঘড়ি অভিযোগ দায়ের করে কর্মরত ডাক্তারদের ফাঁসানোর চেষ্টা করছে। তার আরও অভিযোগ, যেখানে স্যালাইন নিয়ে এত বিতর্ক হচ্ছে সেখানে সেই স্যালাইন নিয়ে তদন্ত করছে না পুলিশ। সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। এদিকে এসএসকেএমে চিকিৎসাধীন মেদিনীপুরের প্রসূতি নাসরিন খাতুনের অবস্থা এখনো সংকটজনক। 11 দিন পরে নিয়ন্ত্রণে নেই নাসরিনের দেহে সংক্রমণের মাত্রা। 12ই জানুয়ারি গুরুতর অসুস্থ 3 প্রসূতিকে মেদিনীপুর থেকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়। মিনারা বিবিকে সিসিইউ থেকে বার করে তাকে নেফ্রোলজি বিভাগে জেনারেল ওয়ার্ডে স্থানান্তরিত করানো হলো। অন্য যে 2 প্রসূতি, তার মধ্যে মাম্পি সিং, তাকেও ভেন্টিলেশন থেকে বার করানো গিয়েছে। সংক্রমণের মাত্রা কমছে। মাম্পি সিং রিটিন কমিউনিকেশন করছেন চিকিৎসকদের সঙ্গে। স্যালাইন কাণ্ডের প্রতিবাদে বুধবার রাজ্য জুড়ে জেলা শাসকের দপ্তর অভিযানের ডাক দিয়েছিল ডিওয়াইএফআই। মেদিনীপুরে মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে ডিএম অফিস ঘেরাওয়ে অভিযানে তুলকালাম বেঁধে যায়। আমাদের মাগুলো মরছে প্রতিদিন, এত সহজে আমরা ছেড়ে দেব না। এদিকে স্যালাইন নিয়ে টিভি9 বাংলার লাগাতার খবরের চাপে নড়ে চড়ে বসে প্রশাসন। স্যালাইন নিয়ে অস্বস্তি এড়াতে চালু হয় নয়া ব্যবস্থা। গুণমান ঠিক থাকলে স্যালাইনে চেকড অ্যান্ড ভেরিফাইড শিলমোহর। ন্যাশনাল মেডিকেলে দেখা গেল শিলমোহরযুক্ত স্যালাইন সরবরাহের ছবি। ছত্রাক আছে কিনা দেখার পরই ওয়ার্ডে সরবরাহের সিদ্ধান্ত হাসপাতাল কর্তৃপক্ষের। শ্রাবন্তী সাহা, সৌরভ দত্ত ও দেবব্রত সরকারের রিপোর্ট, টিভি9 বাংলা। আসি পরের খবরে। রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের আসানসোলের বাড়িতে ভাঙচুর, বাসভবনের অফিসে কাঁচের টেবিল ভাঙচুর। ঘটনায় অভিযুক্তকে আটক করল পুলিশ। ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পৌঁছান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস, এসিপি সেন্ট্রাল বিশ্বজিৎ নস্কর। পুলিশের নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে মন্ত্রীর বাসভবনে হামলা, উঠছে প্রশ্ন। ওনাকে আমরা জাস্ট ধরেছি, ধরে ইন্টারোগেশন চলছে। এটা দেখা যাক কি কারণে ঢুকেছিলেন। দেখুন, ওটা আমরা দেখছি, আমাদের নিরাপত্তা কি গাফিলতি আছে ওটা আমরা দেখছি, এবং ডেফিনেটলি যদি কিছু পাওয়া যায় অ্যাকশন নেব। ঠিক 4:45 নাগাদ একজন দুষ্কৃতী আসে, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী, এবং এই বাড়ির মধ্যে ঢুকে পড়ে। হাতে বড় তার পাথর ছিল বলে জানা গেছে, এবং সেই পাথর নিয়ে এসে এই কাঁচে ভেঙে ফেলে। যদিও মন্ত্রীর বাড়িতে সিসি ক্যামেরা রয়েছে, সর্বক্ষণ পুলিশ মোতায়েন থাকে, এবং পুলিশই মোতায়েন থাকা সত্ত্বেও কীভাবে ওই ব্যক্তি ঢুকে পড়ল সেই নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। কারণ মন্ত্রী যদি সেই সময় থাকতেন তাহলে কিন্তু বড় ক্ষতি হতে পারত। মন্ত্রীর স্ত্রী সুদেষ্ণা ঘটক নিজেই আশঙ্কা প্রকাশ করেছেন যে সেই সময় যদি মন্ত্রী থাকতো তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটে যেত। কী উদ্দেশ্যে, কে করেছে তা পুলিশ খতিয়ে দেখছে। ঘটনার খবর জানার পর পুলিশি নিরাপত্তা প্রহরা বাড়ানো হয়েছে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে। ইতিমধ্যে ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস জানান যে ব্যক্তি এই
হামলা চালিয়েছে তাকে আটক করা হয়েছে। কি উদ্দেশ্য সে করতে চাইছিল, কি ব্যাপার, কি বিষয় বৃত্তান্ত তা কিন্তু পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। আসানসোল থেকে ক্যামেরায় নীলাদ্রি শেখর পালের সঙ্গে চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, TV9 বাংলা। ফিল্ম ব্রেকের পর আরো একটা গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটিতে যাচ্ছিল একটা লঞ্চ, ঘন কুয়াশার জেরে দিগ্ভ্রষ্ট হয়ে হুগলি নদীর চড়ায় উঠে গেল যাত্রী বোঝাই সেই লঞ্চটি। কথা বলবো আমাদের সহকর্মী শুভেন্দু এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, এই যে যাত্রী বোঝাই যে লঞ্চটি ছিল সেখানে কতজন যাত্রী ছিলেন, তাদেরকে কি উদ্ধার করা সম্ভব হয়েছে? দেখো, সকাল 7টা নাগাদ লঞ্চটি ডায়মন্ড হারবার থেকে কুয়াশা যাচ্ছিল। আজকে সকাল থেকে ব্যাপক পরিমাণে কুয়াশা পড়েছিল, ফলে দৃশ্যমানতার অভাব ছিল। লঞ্চটিতে এই মুহূর্তে প্রায় 150 জনের কাছাকাছি যাত্রী ছিল এবং সেটা একেবারে কিন্তু ওভারলোড যাত্রী ছিল। ফলে কুয়াশার জেরে দেখতে না পেয়ে লঞ্চটি চড়ার মধ্যে উঠে পড়ে। স্থানীয় পুলিশ প্রশাসন খবর পাওয়ার পর ডায়মন্ড হারবার থেকে দমকলের কর্মীরা তারা একটি লঞ্চ নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় 3 ঘন্টা আটকে থাকা এই সমস্ত যাত্রীদেরকে লঞ্চের ভিতর থেকে উদ্ধার করে নদীর পাড়ে তোলা হয়েছে। তাদেরকে জল এবং শুকনো খাবার প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ শুভেন্দু। সেই ছবি আমরা দেখছি এই মুহূর্তে, ঘন কুয়াশার জেরে লঞ্চ একেবারে দিগ্ভ্রষ্ট হয়ে গেল। ডায়মন্ড হারবারের ছবি এই মুহূর্তে দেখছেন আপনারা। 7:30টায় লঞ্চটা ছেড়ে গেছে, ছেড়ে যাওয়ার পরে কুয়াশার জন্য আটকে গেছে ভাটার কাছে। আর এখান থেকে ফায়ার ব্রিগেডের কিছু কর্মীরা গিয়েছে প্যাসেঞ্জার উদ্ধার করার জন্য। সকাল থেকে ফেরি সার্ভিস কেমন ছিল? হ্যাঁ, সকাল থেকে ফার্স্ট ভেসেল ছেড়ে গিয়েছিল, সেকেন্ডটাও গিয়েছে, থার্ডটা গিয়ে ওই আটকে গিয়েছে। কি কারণে? কুয়াশার জন্য। এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি নর্মাল হয়েছে। কুয়াশার দাপটে হুগলিতে একাধিক জায়গায় বন্ধ ফেরি চলাচল। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে চুঁচুড়া, নৈহাটি, বড়মাল লঞ্চ সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত কর্তৃপক্ষের। চন্দননগর, জগদ্দলেও বন্ধ ফেরি সার্ভিস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা। ঘন কুয়াশার জেরে ব্যাহত ট্রেন চলাচল, দৃশ্যমানতা কম থাকায় দীঘা, পাঁশকুড়া, আমতা, শালিমার, সাঁতরাগাছি সহ দক্ষিণ পূর্ব রেলের একাধিক শাখায় পরিষেবা প্রভাব। পূর্ব রেল ডিভিশনেও ট্রেনের গতি যথেষ্ট নিয়ন্ত্রিত, কোথাও 2 ঘন্টা, কোথাও 3 ঘন্টা দেরিতে চলছে ট্রেন। ঘন কুয়াশার চাদরে কলকাতার আন্তর্জাতিক বিমানবন্দর, বিমান ওঠানামায় সমস্যা, একাধিক বিমানের সময় পরিবর্তন। 3টে বিমান রানওয়ে থেকে ট্যাক্সি বেতে ফেরত যায়। সকাল 7টায় বিমানবন্দরের দৃশ্যমানতা ছিল 50 মিটার, রানওয়েতে দৃশ্যমানতা 100 মিটার। কুয়াশার জেরে আলু চাষে ক্ষতির আশঙ্কা। ভোর থেকে কুয়াশার দাপট, মাথায় হাত, চন্দ্রকোনা, গড়বেতা, ঘাটাল সহ বিস্তীর্ণ এলাকার কৃষকদের। আর এভাবে কুয়াশা চলতে থাকলে আলু গাছে দেখা দেবে নানান রোগ, প্রভাব পড়বে ফলনে, দুশ্চিন্তায় চাষিরা। মহারাষ্ট্রের খবরে নজর রাখবো। মহারাষ্ট্রের জলগাঁওতে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 13 জন। 10 জনের অবস্থা আশঙ্কাজনক। পাচোরা সিটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল মহারাষ্ট্রের জলগাঁওয়ে গুজবের জেরে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। পুষ্পক এক্সপ্রেসে আগুন লাগার গুজব ছড়াতেই আতঙ্কে চলন্ত ট্রেন থেকে জলগাঁও এবং পারান্দা স্টেশনের মাঝখানেই রেল লাইনে ঝাঁপ দেন যাত্রীরা। আর ঠিক সেই সময় পাশের লাইনে চলে আসে কর্ণাটক এক্সপ্রেস। কর্ণাটক এক্সপ্রেসে ধাক্কায় মৃত্যু 13 জনের, 10 জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মহারাষ্ট্র সরকারের। ঘটনায় শোক প্রকাশ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। मम्मी नेपाल से आ रही थी मुंबई और लखनऊ एक्सप्रेस, वहाँ से लखनऊ एक्सप्रेस, पुष्पक एक्सप्रेस सॉरी, लखनऊ से और मुंबई का ट्रेन था, उसमें ये दुर्घटना हो गया। यहाँ पे वहाँ पे किसी ने बोला आग लगी है, तो हम लोग उसी आग बोल के सब लोग भाग रहे थे, हम लोग भी उसी में भाग रहे थे। लेकिन किसने चेन पुलिंग किया था, वो कौन था, वो आपने देखा कुछ? नहीं, सब भागने में लगे थे, किसने किया वो नहीं किया पता नहीं चला। जलगांव के पाचोरा में जो कल ट्रेन हादसा हुआ था, उसमें जो घायल हो चुके हैं वो अभी अस्पताल में है। उन पे इलाज जो है प्रशासन की तरफ से शुरू हुआ है। अभी उनकी प्रकृति जो है वो अभी स्थिर है। लेकिन जहाँ पे घटना घटी थी वहाँ पे अभी हम है। यहाँ पे आप देख सकते हैं कि 2 ट्रैक है, एक अप वाला है और एक डाउन वाला है। जो डाउन वाला है वहाँ से उत्तर प्रदेश के लखनऊ से मुंबई जाने वाले पुष्पक एक्सप्रेस में कल आग लग गई, इस तरह से अफवाहें जो फैलाई गई थी। और उस वक्त जो लोग थे वो डर गए और उन्होंने चेन पुलिंग कर लिया, तब ट्रेन रुक गई। तो
लोगों ने ट्रेन से छलांग लगाना शुरू कर दिया। उसी वक्त उसी समय जब लोगों ने छलांग लगाई एक डिब्बे में से, तब उसी वक्त कर्नाटक एक्सप्रेस आ रही थी और एक्सप्रेस से टकरा गए और इसमें तकरीबन 13 लोगों की जो है मौत हो चुकी है और कम से कम 10 से 12 जो लोग हैं उन पे अभी यहाँ के जलगांव के जो प्राइवेट अस्पताल है उसमें उन पे इलाज शुरू है। अभी तक जो घायल लोग हैं उनसे पुलिस ने जानकारी ली है। इस बारे में जो है अभी पुलिस ने जो है रेल पुलिस है या महाराष्ट्र पुलिस, इनकी तरफ से इस बारे में अभी जांच शुरू हो गई है और पुलिस जो है वो घायल लोगों का जवाब जो है वो ले रहे हैं। और यहाँ पे वो ट्रेन में एक पेंट्री का जो चाय वाला था वो उसने आग लगे इस तरीके से कुछ बोल दिया था और उससे अफवाह फैली गई थी। ऐसी जो बात है वो सामने आई है और उसी कारण यह हादसा हुआ है।